শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে 40টা বছর আমি স্কুলে যাচ্ছিলাম। আমার চাকরি জীবন আজ অবসান হয়ে গেল। স্কুলে গিয়ে দেখি টেবিলের উপর পড়ে রয়েছে আমার রিটায়ার্ড পত্র। চাকরি কারো চিরদিন থাকে না গো। তা আমি জানি সবিতা, তা আমি জানি, কিন্তু আমি বাকি দিনগুলো কাটাবো কিভাবে? তাছাড়া সংসারের জন্য তোমাকে চিন্তা করতে হবে না গো। বিমল যদি আমাদের আলাদা করে দেয়, তোমার পেনশনের টাকা এক মুঠো ভাত আমাদের নিশ্চয়ই জুটবে। এখন চলো, হাত মুখ দিয়ে তুমি খেয়ে নেবে, চলো। আবার আমার গলা দিয়ে নামতে চায় না সবিতা। আমার দুঃখের সময় আজ আমার ভাইয়েরা একে দূরে সরে যাচ্ছে। এই অমল মাস্টার শিবে করতে গিয়ে বাদরে করে বসে আছে সবিতা, বাদরে করে। কিচ্ছু হয়নি। কিছু হয়নি যদি, তাহলে তোমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? ও বুঝেছি, আমি থাকতে পারিনি বলে আমার প্রতি তোমাদের রাগ হচ্ছে। তুমি বিশ্বাস করো বলতা, বিশেষ একটা কারণে আমি বাড়িতে থাকতে পারিনি। কমল, মিথ্যে নাটক করে তুই আমাদের ভুলাতে পারবি না রে লম্পট জানোয়ার। তোমাদের কথার অবাধ্য যখন হয়েছি, জানোয়ার আমি হতে পারি বলতা, কিন্তু লম্পট আমি নই। বলো না বৌদি, তুমি তো আমাকে শিউলির মতো করে মানুষ করেছো। আমি জানতাম তুমি আমার মা, তাই সন্তানের দাবি নিয়ে আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, তোমায় বলতেই হবে কি এমন অপরাধ আমি করেছি। ছেড়ে দে আমাকে, আর কখনো তুই আমাদের সামনে আসবি না। তোর ওই মায়া কান্নায় তুই আমাকে ভুলাতে পারবি না রে বংশের কুলাঙ্গার। এখনো তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কি বলছো তুমি? তাহলে তুই আমার মরা জন্মাবধি মা বাবাকে চোখে দেখিনি, মনে করতাম তুমি আমার বাবা, তুমি আমার মা, তাই তোমার মরা মুখ আমি দেখতে পারবো না মাতা, আমি দেখতে পারবো না। আমার মন বলছে কমল কখনো এই কাজ করতে পারে না গো। ওর মুখের দিকে তাকিয়ে দেখো, ওর মুখে কোনো কলঙ্কের দাগ নেই গো। আমি তোমার কোনো কথা শুনবো না সবিতা। বল চরিত্রহীন, কেন তুই আমার এই পবিত্র রায় বংশের মুখে কলঙ্কের কালি ছিটিয়ে দিলি? বলে কেন? আপনি কেন ওকে মারছেন? যা হবার তো হয়েই গেছে। আর এইরকম ঘটনা আজকাল হামেশাই হচ্ছে। আর ও যদি শিউলিকে নিয়ে সুখে থাকতে চায়, আপনারা কেন আপত্তি করছেন বলুন তো? মেজ বৌদি, এই যে কমল, তোমাকে আমি অনেকবার কিন্তু তোমাকে নিষেধ করেছিলাম যে শিউলি তোমার ছোট মেয়ের মতো। আর তুমি কি না শেষে শিউলির বিয়ের দিন তুমি গায়ে হলুদ হওয়ার পর সোজা কলকাতা নিয়ে চলে গেলে। আকাশ তুমি ভেঙে পড়ো, বাতাস স্তব্ধ হয়ে যাও, বজ্র তুমি আমার মাথায় আনো, মা ধরিত্রী তুমি চৌচির হয়ে যাও। ওই পাতালে প্রবেশ করে আমি প্রমাণ করে দেবো আমি নিষ্কলঙ্ক, আমি নিষ্কলঙ্ক। কমল যে সত্যি সত্যি চলে গেল। তুমি যেতে দাও সবিতা, ওকে তুমি যেতে দাও। আমার দুষ্ট গরুরিকে শূন্য গোয়াল যে আমার সবিতা অনেক ভালো। না গো না, আমার
কোনো কাজ করতে পারে না। ওগো, ও যে সত্যি সত্যি চলে যাচ্ছে। না না, ওকে আমি চলে যেতে দেবো না। ও চলে গেলে আমার বর্ষার মুখটা যে একেবারে কালি হয়ে যাবে। ওরে কামো, তুই ফিরে আয়, ফিরে বড়দা, আপনি ওই বড়দির কথা বাদ দিন। আচ্ছা, এইটাই যদি না হয় তাহলে বলুন তো, বিয়ের দিন কমল বাড়িতে ছিল না কেন? তুমি তুমি ঠিকই বলেছো মেজো বৌমা, আমারও তো সেই একই কথা। কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে আপনি কি দেখছেন? তোমাকে তোমাকে দেখছি আর ভাবছি যেন ওই স্বর্গ থেকে আমার মা আমার সামনে দাঁড়িয়ে আছে। মেজো বৌমা আমার সামনে দাঁড়িয়ে আছে। একেবারে কিস্তিমাত। এবারে সুবর্ণ সুযোগ, এইবারে মাস্টার অমল রায় তুমি আমার হাতের মুঠো। তুমি কি করি? তুমি কি ভাবছো মেজো বৌমা? ভাবছি বড়দা, আজকে আমি অহংকারের মত হয়ে এতদিন আপনার মতো দেবতাকে আমি একটু চরণ স্পর্শ করতে পারিনি। আজকে আমি আপনাকে প্রাণ ভরে প্রণাম করতে চাই বড়দা। মেজো বৌমা, বিমান! বিমান, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, বড়দা আমাকে দেখাবে। বিমান! বিমান, বিমান, বিমান দেখো। আমার বড়দা আমার কি করেছে? বাহ! বাড়ি বিংশ শতাব্দীর ছলনাময়ী নারী, তোমরা তোমরা কত ছলনা করতে পারো। দেখেছো? দেখেছো বিমল? এখন তোমাকে দেখে এখন তোমার বড়দার সাধু সাজার চেষ্টা করছে। বিমল, বিমল, বলো না বিমল। দেখো না, তোমার বড়দা আমার কি করেছে। এই দেখো না, আমার ছিঁড়ে দিয়েছে। তাই তো দেখলাম শিবটা, আর ভাবছি যে সবসময় নিজের আদর্শের জাহির করে, আর যার মেয়ে কাকাকে নিয়ে বেরিয়ে গেছে সেই সমর্থন মূল্যা বন্ধুকে তোকে বড়টা বলে ভাবতে আমার ঘৃণা হয়। বিমল, তবে তবে আর দেরি করছিস কেন রে বিমল? আমাকে তুই এমন শাস্তি দে যেন আমাকে দেখে এই পৃথিবীর কোন দাদা তার ভাতৃবধূর দরমনাকে না। তুমি যখন নিজের শাস্তি তোর ওই পায়ের জুতোটা খুলে তুই আমার এই দুই গালে কষে মার রে ভাই। জানো তুমি যখন নিজের শাস্তি নিজেই বেছে নিয়েছো, তোমাকে আমি কুকুর মারবো, চরিত্রহীন, অবল। তোমার দাদা লাগাই যে তোমার লজ্জা করছে না? আচ্ছা আচ্ছা, তুমি কেন মেরেছে? আমি বলছি, আমি বলছি। দেখো না, দেখো না বড়দি, বড়দা আমার কি করেছে। আর কত ছল চাকরি করবে সেটা? শোনো শোনো বিমল, আমি তোমাকে বলে যাচ্ছি, তোমাদের জন্য যদি আমি বিন্দুমাত্র পরিশ্রম করে থাকি তাহলে এর ফল একদিন তোমাকে পেতে হবে। না সবিতা না, অবিশ্বাসকে দিল না সবিতা। ওরা যে অবোধ শিশু, তাই সন্তান যতই মা বাবাকে লাথি ঝাঁটা তাতে পাপ হয় না সবিতা, তাতে পাপ হয় না। এসো সবিতা এসো, আমাদের উপযুক্ত পাওনা তো আমরা পেয়ে গেছি সবিতা। মাস্টারের চোখের সংসার একদম ধরে মরুভূমি হয়ে গেল সবিতা, মরুভূমি
গেল মরুন। দেখলে তো শিবরা, বর্দকে আমি জুতো মারলাম, বর্দ আমাকে অভিশাপ না দিয়ে বর্দ আমাকে আশীর্বাদ করে গেল। তবে কি আমি ভুল করে তুই আনলি কুঠার নিজের পায়, সুখ সাগরে ডুব দিয়ে তুই চিনলি না রে আনন ভাই, সুখ সাগরে ডুব দিয়ে তুই চিনলি না রে আনন ভাই, ভুল করে তুই আনলি কুঠার। খাতার প্রতি পাতায় সব হিসাবই সুখের বাসা বাঁধতে গিয়ে ভাঙলো যে তোর জীবন খাতার প্রতি পাতায় সব হিসাবই সুখের বাসা বাঁধতে গিয়ে ভাঙলো যে এগুলো কুল সবে হারালি, এগুলো কুল সবে হারালি, লাগলো আগুন নিজের গায়ে, সুখ সাগরে ডুবে দিয়ে চিনলি না রে আপন ভাই, সুখ সাগরে ডুবে দিয়ে চিনলি না রে আপন ভাই, সুখ সাগরে ডুবে দিয়ে তুই চিনলি না রে আপন ভাই। তুমি কি বলছো? ঠিকই বলছি গো, আমি ঠিকই বলছি। ওই প্রিয়ার কথা শুনে দানব হয়ে দেবতার গায়ে তুমি আঘাত করেছো, এর জন্য সারা জীবন তোমাকে কাঁদতে হবে গো, সারা জীবন তোমাকে কাঁদতে হবে, সারা জীবন। তবে কি এই শুভেন্দুর কথাই সত্যি? না না, আমার কেমন যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। না না, আমি আরে ভাবতে পারছি না, আমি আরে ভাবতে পারছি না। এবার সারা জীবন ধরে তুমি ভাবো মিস্টার প্রফেসর বিমল রায়, কারণ আমার তুমি যে একবারে হাসির ঝর্ণা বই দিয়েছো। তোমার সঙ্গে আমি কথাই বলবো না, যাও। আরে রাত সামনে ইলেকশন, তাই প্রতিদিন মিটিং মিছিলে যেতে হয়। আচ্ছা, আর আমি যে চাতক পাখির মতো ফটিক জলের আশায় আকাশের দিকে তাকিয়ে বসে আছি, আমাকে আর খুব বেশি দিন অপেক্ষা করে থাকতে হবে না। যাক, ওসব কথা বলো, তোমার কাজ কতটা এগিয়েছে? একেবারে কমপ্লিট, চাকরি করে কিস্তি পা। এই ম্যাম, তুই শোনো না, তুমি কবে আমাকে পুরীতে নিয়ে যাচ্ছ? ওই সামনের সপ্তাহে তোমাকে নিয়ে যাবো শিপ্রা। সত্যি বলছো? আমি না তৈরি হয়ে থাকবো। এই পলাশ, সত্যি তোমার ওখানে ফ্ল্যাট আছে তো? আমি কি তোমায় মিথ্যে বলছি শিপ্রা? পুরীতে গেলেই তুমি দেখতে পাবে তোমার নামে ফ্ল্যাটের নাম দিয়েছি শিপ্রা লজ। আমার না একেবারে দোষ হয়েছে না। এই এক কাজ করো, কালই আমি আর আমার পুরী যাব, সেখানে সমুদ্রের সৈকতে আমরা সমুদ্রের ঢেউ খেতে খেতে গাইবো তোমাকে নিয়ে উলালা I love you my Surya, oh la la, oh Surya, oh la la, I love you my Surya, oh la la. और जे दूर 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 मोना, और जे दूर दूर मोना, बोले जे शुरू 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 शुरू
মহিমালদারকে ভোট দিন। মামল মাস্টার চরিত্রহীন মহিমালদারকে ভোট দিন। বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছে আপনার আমার সকলের মনোনীত প্রার্থী মহিমালদার মহাশয়। মঞ্চে আসার জন্য আমি আবেদন করছি। এখন হালদার বাবুর গলায় মাল্যদান করছেন প্রেমচাঁদ নস্কর মহাশয়। আমি সমর্থন করলাম। এখন হালদার বাবুকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার 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 বন্ধুগণ, আমি আমি মহিম হালদার, আপনাদের নির্বাচিত প্রার্থী মহিম হালদার। আমি আমি এই গোবিন্দপুর অঞ্চলে কি করেছি কি করছি আপনারা সকলেই তা জানেন। এখন আপনাদের কাছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমল মাস্টারের সম্বন্ধে আমি দু চার কথা বলতে চাই। আপনারা অনেকেই জানেন স্কুল সংস্কারের জন্য লক্ষ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে, কিন্তু ওই সমস্ত টাকা ওই অমল মাস্টার নিজে আত্মসাৎ করেছেন। স্কুলের জন্য একটা কাজও উনি করেননি। তাই আপনাদের ভাবা উচিত ওই অমল মাস্টার সামান্য একটা স্কুলে মাস্টারি করে গাড়ি বাড়ি কলকারখানা এমনকি ভাইদের কলকাতার হোস্টেলে রেখে উচ্চ শিক্ষিত করেছেন। তাহলে আপনারাই বলুন ভোট তাহলে কাকে দেওয়া উচিত? তবু আমি আপনাদের কাছে হাত জোড় করে করজোড়ে বলছি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই ছাতা চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভাবে জয়যুক্ত করুন। এই বলে আমি আমার সামান্য বক্তব্য শেষ করছি। নমস্কার নমস্কার। অমল মাস্টার চরিত্রহীন মহিমালদারকে ভোট দিন। 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 অমল মাস্টার চরিত্রহীন। মহিমালদারকে ভোট দিন। আজ 3 বছর হয়ে গেল অর্জুন কলকাতা গেছে, সে একটি বারের জন্য আমার খবর নিল না। আমি কেমন আছি কি খাচ্ছি আজ পর্যন্ত সে আমার খবর নিল না। সে আমাকে একেবারে ভুলে গেছে। ভুলিনি বাবা, ভুলিনি। তোমাকে কি আমি ভুলতে পারি বাবা? তুমি কেমন আছো বাবা? ভালো নেই রে, ভালো নেই। যে জ্বালা যে যন্ত্রণা আমাকে সহ্য করতে হচ্ছে, ওরে অর্জুন, তার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল রে, অনেক ভালো ছিল। কেন বাবা কেন? কি হয়েছে তোমার? আরে আমার এই তো কি অবস্থা হয়েছে যে আমাদের ওই বাড়িটা থেকে তাকিয়ে দেয়, তাহলেই বুঝতে পারবি। ওই ওই দেখ আমাদের বাড়িটা পুড়ে গিয়ে মরুভূমির মতো খাকা করছে কেন বাবা? বলো বাবা, তুমি আমাকে বলো, কে আমাদের এত বড় সর্বনাশ করেছে? মহিম হালদার। মহিম হালদার, মহিম হালদার, তুমি আমাদের সর্বস্বকের নিয়েও শান্ত হওনি। আমরা কেউ পারতেছিলাম না, সেই সুযোগে তুমি আমার বাবাকে পুড়িয়ে মারতে চেয়েছিলে। তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর নয়। আমি যখন সিবিআই অফিসার হয়ে এই গোবিন্দপুর থানায় এসেছি, তোমার সমস্ত বাংলাদেশের তথ্য কুমার জোয়ার করে তোমাকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবো। কিন্তু তুই কি করে জানলি রে কমল? আমি ওই সামনের পথ দিয়ে যাচ্ছিলাম, তারপর দেখি দাউ দাউ করে চলছে তোদের এই বাড়িখানা। ছুটে গিয়ে দেখি সেই অগ্নিকুণ্ডের ভেতর থেকে তোর বাবা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। তারপর কি হলো রে কমল? তারপর কি হলো? তারপর কমল আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে আমাকে সুস্থ করে নিয়ে এসেছে রে অর্জুন। কমল, তুই যে আমাদের উপকার করেছিস, তোর ঋণ আমি জীবনে ভুলতে পারবো না রে। তোকেও কিন্তু একটা উপকার করতে হবে রে অর্জুন। বল কমল বল, তোর জন্য আমি মরতে পর্যন্ত রাজি। তুই সিবিআই অফিসার হয়ে এসেছিস শুনে আমি তোর সাথে দেখা করতে এলাম। শিউলিকে 3 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই যদি একটু সন্ধান করে দিতিস তাহলে আমার খুব উপকার হতো। সে কি রে কমল? তাকে তো আমি বিয়ে করে এ বাড়িতেই রেখে গেছিলাম। দাঁড়া একটু দাঁড়া, আমি ডাকছি। শিউলি, শিউলি, একবার এখানে এসো তো। কে তোর ডাকে সাড়া দেবে রে অর্জুন? সে কি বাড়িতে আছে? তুমি কি বলছো বাবা? তাকে তো আমি বিয়ে করে এ বাড়িতেই রেখে গেছিলাম, কিন্তু আমি বৌমা, বৌমা বাড়িতে নেই।
বলেছিল স্যার, যা শিউলি যা, তুই তোর স্বামীর কাছে গিয়ে আমাকে মহাদায় থেকে মুক্ত কর। একটু মিষ্টি মুখ না করে এখনই চলে যাবে দাদা? হ্যাঁ রে, তুই তো জানিস আমার কত কাজ, আবার পরে একদিন এসে আমি তোর হাতে মিষ্টি মুখ করে যাবো রে বোন। দাদা, শিউলি, তুমি এতদিন কোথায় ছিলে শিউলি? তুমি কেন না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে? আমি না বলে বাড়ি থেকে বেরিয়ে যাইনি অর্জুন, আমাকে চুরি করে নিয়ে গিয়েছিল। কে তোমাকে চুরি করে নিয়ে গেছিল? পলাশ হালদার। রক্ষা করেছি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখলি তো কমল, এখনো এই অধর্মের দিনেও ধর্ম আছে। অর্জুন, ছোটকা, তুই আমার সঙ্গে কথা বলবি না? বলবো রে শিউলি, বলবো। আমি আগে সমাজ সংসারের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিই আমি নিষ্কলঙ্ক। নইলে কলঙ্কের বোঝা আমি আর বইতে পারছি না রে শিউলি, বইতে পারছি না। ছোটকা, অমল, ছোটকা, আপনি বুঝি আমার বোনের শ্বশুর মশাই? হ্যাঁ বাবা, থাক বাবা থাক। তুমি দীর্ঘজীবী হও বাবা, তুমি দীর্ঘজীবী হও। তোমার কথাগুলো ঠিক ছিল আমার কর্মের মতো। অন্য বুঝি আপনার ছেলে? হ্যাঁ গো বাবা, হ্যাঁ। ওই কতদিন হয়ে গেল ছেলেটা আমার বিনা দোষে জেল কাটছে গো বাবা, বিনা দোষে জেল কাটছে। তার জন্য আমার দু চোখের পাতা আমি এক করতে পারছি না গো বাবা, আমি এক করতে পারছি না। বাবা, বাবা, বাবা খুব ভেঙে পড়েছেন। আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার দাদাকে জেল থেকে ফিরিয়ে নিয়ে আসুন। এইবার আমি চেষ্টা করে দেখবো। কিন্তু কি আপনার পরিচয়, কি আপনার ঠিকানা? আমার কোনো ঠিকানা নেই স্যার, আমি বস্তিতেই থাকি। সে কি, অন্তত আপনার নামটা বলে যান। আমার নাম শুনলে আপনি ভয় পেয়ে যাবেন স্যার। আপনি আমাকে হাসালেন দাদা? আমি সিবিআই অফিসার অর্জুন সামন্ত। কি এমন আপনার নাম যে আমি শুনলে ভয় পেয়ে যাব? আমি সেই সমাজ বিরোধী কুখ্যাত ক্রিমিনাল বাদশা খান। তুমি তাহলে সেই কুখ্যাত সমাজ বিরোধী গুন্ডা বাদশা খান? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে অ্যারেস্ট করার ক্ষমতা শুধু আপনার কেন, আপনার ওপর মহলেরও নেই স্যার, আপনার ওপর মহলেরও নেই। যে তোমার স্ত্রীর সম্মান রক্ষা করে 3টে বছর তার আস্থায় রেখে আজ সসম্মানে তোমার কাছে ফিরিয়ে দিয়ে গেল, তাকে তুমি অ্যারেস্ট করবে? বাদশাকে অ্যারেস্ট করতে পারলে আমার প্রমোশন হবে। চিন্তা নেই স্যার, চিন্তা নেই, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আপনি যখন আমার বোনের স্বামী, তখন আমার বোনের সুখের জন্য আমি নিজে এসে আপনার কাছে স্যারেন্ডার হব স্যার। আমি নিজে এসে আপনার কাছে স্যারেন্ডার হব। অর্জুন, তুমি কেমন অফিসার বলো তো? কেন শুনি? তোমার চোখের সামনে চোর দাঁড়িয়ে আছে, তাকে তুমি ধরতে পারছো না, যে নির্দোষী মানুষটাকে ধরার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। আমার চোখের সামনে জোর? কই, কোথায়? কেন? আমি আবার কি চুরি করছিস শুনি? মন চুরি করেছি আমি, ধরো হাতে নাতে, আরে ধরো হাতে নাতে। ও পুলিশ তোমার, ও পুলিশ তোমার হাত ধরাতে ধরাও আমার হাতে, ও পুলিশ তোমার হাত ধরাটা ধরাও আমার হাতে। মন চুরি করেছি আমি, ধরো হাতে নাতে, ধরো হাতে নাতে, ও পুলিশ তোমার হাত ধরাটা ধরাও আমার হাতে। এই তো আমি তোমায় ধরে ফেলেছি। আমি তোমাকে সারা জীবনের মতো বন্দি করলাম আমার এই হৃদয় কারাগারে। এই হৃদয় কারাগার থেকে তুমি কোনোদিন মুক্তি পাবে না শুনি, কোনোদিন মুক্তি পাবে না। ও পুলিশ তোমার হাত ধরাটা ধরাও আমার হাতে, মন চুরি করেছি আমি, ধরো হাতে নাতে, ধরো হাতে নাতে, ও পুলিশ তোমার হাত ধরাটা ধরাও
সৈকতে তোমার কেমন লাগছে সেটা? দারুণ দারুণ লাগছে পল্লব, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি যতই এই সমুদ্রের ঢেউ দেখছি ততই আমি তন্ময় হয়ে যাচ্ছি। আমারও ইচ্ছে করছে ওই সাগরের ঢের মতন তোমার বুকে একবারে আছড়ে পড়ি। আর আমি তখন বলি, কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে এই কি তোমার চাই। কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে তোমার তোমার তাই গো মরে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা বাবা, আমি তাই তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা বাবা। আমি আর পাচ্ছি না শিখরা, চলো 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 তুই রুমে চলো। সাগরে সাঁতার কেটে আমার এই অশান্ত মনটাকে শান্ত করে নিয়ে চলো। তাই চলো। কেমন লাগলো শিপ্রা? খুব ভালো। জানো 5 বছরেও বিমল যেটা আমাকে দিতে পারিনি, তার থেকে সবচেয়ে বেশি আনন্দ তুমি আমাকে দিয়েছো। তাই নাকি শিপ্রা? হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে শিপ্রা। আমি প্রথমবার তোমার সঙ্গে মন দিয়ে নিয়ে করলাম। সত্যি বলছো? ইয়েস, 100% সত্যি। এর আগে আমি কোনো মেয়েকে স্পর্শ করিনি শিপ্রা। যা গো এখন চলো ওই সমুদ্র সৈকতে গিয়ে একটু এনজয় করি। ফটো উঠবেন বাবু, ফটো। এই বলে চলো না ওই সমুদ্রের ধারে বসি, আমরা দুজনে ঠিক এমনি করে চড়ি ধরে ফটো তুলি। চলো না, চলো। এই ফটোওয়ালা এদিকে একবার আসুন তো। আমাকে ডাকছেন ম্যাম সাহেব? হ্যাঁ, তুমি সুন্দর করে ফটো তুলতে পারো তো? আরে উঠেই দেখুন না। আরে খারাপ হলে পয়সা দিবেন না? না না, তা কখনো হয় না। পয়সা না দিলে আপনার চলবে কি করে? তাছাড়া আপনার তো সংসার আছে। আরে একটা তো মাত্র পেট বাবু, ও যেমন করি হোক চলে যাবে। কেন আপনি বিয়ে করেননি? করেছিলাম ম্যাডাম, করেছিলাম, কিন্তু একটা লম্পট আমার স্ত্রীকে ফুসলে নিয়ে পালিয়ে গেছে। যারা অপরের স্ত্রীকে হরণ করে তারা একটা দুপে জানোয়ার। আরে স্যার আপনাকে বলিনি, আপনাকে বলিনি। ও বুঝেছি, আপনি বুঝি মেম সাহেবকে। আরে না 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 না, আমাদের এই বৈশাখী রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, তাই তো আমরা হানিমুন করতে এখানে প্রথম এসেছি। খুব ভালো করেছেন মেম সাহেব, খুব ভালো করেছেন। আচ্ছা এখন আপনারা এই রকটা একটু ভালো করে বসুন তো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 আমরা ওখানে বসি। এবার ভালো করে আমাদের ছবিটা তুলে নিন। সে আপনাকে বলতে হবে না ম্যাডাম, আমি এই 10 বছর এই ফটোগ্রাফারের কাজ করছি। নিন এইবার ভালো করে আপনারা একটু বেশ কাছাকাছি বসুন তো। হ্যাঁ আছে, বলুন। নে তুলো। এবার আমার দিকে একটু তাকান তো। ওকে ওকে, আস্তে আস্তে আস্তে। আচ্ছা আমি আরেকটু ক্লোজ করব। ওকে, ওকে, আমার কাজ কমপ্লিট। আচ্ছা আমাদের ফটো কখন পাবো? পেয়ে যাবেন মেম সাহেব, পেয়ে যাবেন। আরে ঠিক জায়গায় ঠিক সময়ে আপনাদের ফটো পেয়ে যাবেন। নিশ্চিন্ত। এই বলো
না ভীষণ ঘুম পাচ্ছে, চলো না। তাহলে আমার কোলে ঘুমাও। এখানে কেউ ঘুমানো যায় নাকি? তাহলে তুমি কোথায় ঘুমাবে সীতা? আরে তোমার ফ্ল্যাটে চলো না। আমার ফ্ল্যাটে? কেন? তুমি তো আমাকে এই কথা বলে এখানে নিয়ে এসেছিলে। ওটা তুমি ভুল শুনেছো সীতা। এবার তুমি যেতে পারো। কিন্তু তুমি যে আমাকে সেকেন্ড ম্যারেজ করতে বলেছিলে। ম্যারেজ করব তোমাকে। এবার তুমি যেতে পারো সীতা। এখন তোমার যথেষ্ট রূপ যৌবন রয়েছে, তাতে করে তোমার খামাকার অভাব হবে না সীতা। আমাদের রেজিস্ট্রি ম্যারেজ করব তোমাকে। কোন মেয়েকে আমি একবারের বেশি দুবার ইউজ করি না। তাছাড়া তুমি তো হয়ে গেছো এই ফেলে দেওয়া ডাস্টবিনের ময়লা কাপড়। এই পলাশের আবার বাসি ফুলে পুজো হয় না, নিত্য নতুন সদ্য ফোটা ফুল। বাই শিপ্রা, বাই শিপ্রা, বাই শিপ্রা। এইবার বিশ্বাসঘাতক আমাকে মিথ্যে প্রলোভন দিয়ে আমার সব কিছু লুট করে নিয়ে তুমি এইভাবে চলে গেলে শয়তান। কিন্তু তোমার কথায় আমি শিউলির জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আমি সোনার সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছি। দেবতার মতো পর্দা বৌদিকে আমি কত আঘাত করেছি। এবার আমি কি করবো? এবার আমি কি করবো? না না, এইভাবে আমি কাঁদবো না। আমি ভোরের ট্রেনে সোজা আমি গ্রামে ফিরে যাবো। সেখানে গিয়ে আমি পর্দা বৌদির পায়ে ধরে কমাচ্ছে বলবো, পর্দা আমাকে ক্ষমা করুন, পর্দা আমাকে ক্ষমা করুন। বলো বলো দয়াময়, আমি আমি কি এমন অপরাধ করেছি তোমার চরণে ফুল না দিয়ে আমি যে জল স্পর্শ করি না? তোমার ঠাকুরের চরণ সেবা করার সুফল আমি পেয়েছি সবিতা। ওই শোনো আমার বিজয় মিছিল। এই ভোটেতে জিতলো কে? এই ভোটেতে হারলো কে? তুমি তুমি ভুলে জিতে গেছো? হ্যাঁ, তুমি নিজের কানে শুনলে তো সবিতা। এই গোবিন্দপুর অঞ্চলের মানুষ আমাকে জয়ী করেছেন। জানি না তাদের প্রতি কতটুকু কর্তব্য আমি পালন করতে পারি। শিবতলায় তোমার বিজয় মিছিল হচ্ছে শুনে একটিবার তোমার সাথে দেখা করতে যাব। তোর মতো কুলাঙ্গারকে আমার বিজয় সম্ভাষণ জানাতে হবে না। এখনো তোমায় অনুরোধ করছি বর্দা, কুলাঙ্গার আমি নই। কমল, তোমাদের মিথ্যের সন্দেহের কারণে সরে যেতে আর বেশি দেরি নেই। আমি আমি এখানে থাকতে আসিনি। আমি বাড়ি এলে এই বাড়িখানা যদি অপবিত্র হয়ে যায়, আমি চলে গেলে একটু গোবর জল ছিটি দিও বৌদি, একটু গোবর জল ছিটি দিও। তুই কোথায় যাচ্ছিস? আমি অজানার সাথে হারিয়ে যেতে যাচ্ছি রে শিউলি। আর কোনোদিন আমার এই ওরা মুখ আমি কাউকে দেখাবো না রে। কেন তোর কি হয়েছে বল? কি হয়েছে তুই জানিস না কালামুখী? তোর ওই পোড়া মুখ নিয়ে আমার সামনে এসে দাঁড়াতে তোর লজ্জা করলো না? বাড়িতে আসার আগে তোরা জলে ডুবে মরতে পারলি না? বাবা, তুমি কি বলছো বাবা? চুপ কর কলঙ্কিনী। তোর মুখ থেকে আমি বাবা ডাক শুনতে চাই না। আজ থেকে আমি জানবো শিউলি বলে যে আমার মেয়ে ছিল সে মারা গেছে। এক্ষুনি তুমি ওকে এই
বাড়ি থেকে চলে যেতে বলো সবিতা, নাহলে ওদের দুজনকে আমি আমি ভুল করছি? তুমি কি বলছো মেজো বৌমা? হ্যাঁ, আমি ঠিকই বলছি, কারণ ওদের মন গঙ্গার জলের মতোই পবিত্র। মেজো বৌমা, তুই যে বলছিস কমল শিউলিকে নিয়ে পালিয়ে গেছে? না, আমি মিথ্যে কথা বলেছি বর্দি। সেটি মেজো বৌমা, দুটো জীবন নিয়ে তুমি জুয়া খেলেছো। আমাকে ক্ষমা করে দিন বর্দা, আপনি আমাকে ক্ষমা করুন। মেজ বৌদি, দেখলে তো বর্দা, ওই ধর্মের কল বাতাসে নড়ে। বাবা, আমি তোমাকে বলছিলাম না, আমার শিউলি, আমার কমল কখনো এমন নোংরা কাজ করতে পারে না। এসবের কিছু বুঝতে পারছি না রে কমল, আমি তো এসবের কিচ্ছু বুঝতে পারছি না। বর্দা, তুই একা এলি কেন? আমাদের জামাইকে সঙ্গে নিয়ে এলি না কেন? কে আমাদের জামাই? সিবিআই অফিসার অর্জুন সামন্ত। সিবিআই অফিসার অর্জুন সামন্ত আমার জামাই? এ আমি স্বপ্ন দেখছি না তো? না না বুঝে ওই কোমলের গায়ে হাত তুলে আমি যে মস্ত ভুল করেছি। তুই আমাকে ক্ষমা কর রে ভাই, তুই আমাকে ক্ষমা কর। এমন কথা তুমি আর মুখে এনো না বর্দা। অন্যায় তো কিছু করিনি রে ভাই, অন্যায় তো কিছু বলিনি। রাজা সত্যধন পিতা হয়ে পুত্রের পায়ে ধরেছে। আর তুমি বলো না বর্দা, আর তুমি বলো না ও কথা, কানে শোনাও মহাপাপ। কমল, মেসমশাই, মাসিমা, আপনারা ভালো আছেন তো? থাক বাবা থাক, সুখী হোক, তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক, মধুময় হোক। কাকা বাবু, কি করছো কমল? আগে আমরা ছিলাম সমবয়সী বন্ধু, এখন আপনি আমার দুজন। ছোটকা, এই ছোটকা, আমিও তোকে প্রণাম। আরে শিউলি, এই কথা আগে তুই আমাকে বলিসনি কেন? তাহলে সেই লগ্নে অর্জুনের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিতাম। থাক মা থাক, সেসব কথা তুমি ভুলে যাও মা, ভুলে যাও। আমি শিউলিকে অনেক খুঁজেছিলাম মাসিমা, কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি। ওসব কথা বাদ দাও বাবা জীবন। আমার শিউলি মা নিজেকে অপাত্রে দান করেনি। আমি আবার উঁচু মস্তকে সবার সামনে চিৎকার করে বলবো, আমার জামাই সিবিআই অফিসার অর্জুন সামন্ত। আরে শিবরা, এই রাত্রে তুই কোথায় ছিলি? বিমল তোকে কত খুঁজেছে। আমি না ওই কলকাতা বাপের বাড়ি গিয়েছিলাম বর্দি। না, আপনি কলকাতায় যাননি। কলকাতা জাননি? আপনি পলাশ হালদারকে নিয়ে ওই পুরীর সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। পুরী গিয়েছিল? হ্যাঁ, দেখুন তো ম্যাডাম, এই ছবিটা কার? ওই পুরীর সমুদ্র সৈকতের ফটোগ্রাফার ওরফে সিবিআই অফিসার অর্জুন সামন্ত। আজ থেকে 3 বছর আগে আমি আপনাকে ওই বকুলতলার পথে বলেছিলাম না ম্যাডাম, আপনার প্রশ্নটা আমার বিবেকের ডায়েরির পাতায় লিখে রেখে দিলাম, তাই আজ সকলের সামনে তার উত্তরটা দিয়ে গেলাম। আবার তুমি কি মতলব নিয়ে এই বাড়িতে এসেছো মেজো বৌমা? বর্দা, আমাকে ক্ষমা করে দিন বর্দা, আমাকে ক্ষমা করে দিন। না 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 মেজো বৌমা না, স্বনামধন্য প্রফেসর বিমল রায় স্ত্রী তুমি। সামান্য একটা রিটে আর গোষ্ঠ চরিত্রহীন স্কুল মাস্টারের পায়ে হাতে তোমার ওই আভিজাত্যকে তুমি ক্ষুণ্ণ করো না মেজো বৌমা, আভিজাত্যকে তুমি ক্ষুণ্ণ করো না। ছি ছি শিবরা, ছি।
সবাই মিলে আমাকে ক্ষমা না করো তাহলে এই অভিশপ্ত জীবন নিয়ে আমি আর রাখবো না। কারণ আমি যে অনেক অন্যায় অপমান করেছি, পুরে গিয়েও যে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না মানে। পাপের প্রায়শ্চিত্ত হবে। কেঁদে আর কি করবে? ওই ওপরের দিকে থুতু করলে কতদিন হয়ে গেল পদ্মার আমার কাছে আসে কেন জানি না। তাকে দেখার পর থেকে আমার মাতৃ হৃদয় ডুবতে ডুবতে শুধু কাঁদছে। কেন মনে হয় এই 25 বছর আগে হারিয়ে যাওয়া এই সেই আমার বর্ণ। কেন কেন আমার এমন? বহুত দিন পরে ভ্রমণ এসেছে পদ্মবনে, বহুত দিন পরে ভ্রমণ এসেছে পদ্মবনে, তোরা তাকাস নে কেউ আমার পানে, বহুত দিন পরে ভ্রমণ এসেছে পদ্মবনে। কে কি ভ্রমর? এসো ভ্রমর এসো, তুমি আমার কাছে এসো। তোমার জন্যে আমি আমার যৌবনের মৌচাকে অনেক মধু জমিয়ে রেখে দিয়েছি। তা তুমি পারবে তো একেবারে নিঃশেষ করে সেই মধু চুষে নিতে? বলো না বললেই না, আমি বলছি বলো না। আমার এই মধুর চা যদি নিগড়ে দাও, আমি দু হাত ভরে পান করে তোমার মধুর চা নিরস করে দেব। আবার আগের মতো আবার বেসামাল হয়ে যাবে না তো? মোটি না, মোটি না, তোমার মাথা খারাপ। আমি আজকে একেবারে তৈরি হয়ে এসেছি। তাই নাকি? ও ভ্রমর, হ্যাঁ? আচ্ছা, তবে তাই হোক ভ্রমর। তোমার গলা জড়িয়ে ধরে আমি বলি, তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ঠোঁটেরা লাজুক হাসি, ও ভ্রমর, তোমার ওই দুটি চোখ নাকি ওই ঠোঁটেরা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, ও আমায় দেখ, এ বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটেরা লাজুক হাসি। তুমি যা দিলে না বাইরে, আমার বয়সটা একেবারে ওই 3-20 থেকে একেবারে 22 নেমে এলো। এসব দিয়ে আমার কাছে হ্যাঁ, হ্যাঁ, আসতে পারে। তাহলে কিন্তু আমাকে একটা সত্যি কথা বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বলো না, আমাকে সত্যি কথা বলবে তো? বলবো একটা কেন প্রিয়ে, তুমি 100টা বলো, আমি সব বলবো। আজ থেকে 25 বছর আগে ওই মুখার্জি নার্সিং হোমে যে সন্তান আমার জন্মগ্রহণ করেছিল, বলো সেই সন্তানই কি আমার মারা গিয়েছিল না বেঁচে আছে? শালা বলে কথাটা, কোন শালা বলে? তুমি মৃত সন্তান প্রসব করেছিলে, তুমি জল জানত দুটো যমজ সন্তান প্রসব করেছিলে। দুটো সন্তান? তাহলে আমি বলো। সত্যি কথাটা কুন্তিকে বলে ফেললাম। কুন্তি, তুমি জানো, আর এই কথাটা কাউকে বলো না। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মোটেই আমি বলবো না, বুঝতে পেরেছো? তুমি যখন একান্ত ওই একান্ত আপন বলেই তো, বলেই তো। ওই সারা জীবন পরে সর্বনাশ করে করে যে টাকা করি সোনা দানা যা সঞ্চয় করেছি, আজ তোমাকে আমি সব দিয়ে দেব। এই না কুন্তি, এই না। তবে কুন্তি, ওই হালদার বাবুকে যেন কথাটা বলে দিও না, তাহলে আমার এই নেড়া মাথাটা একেবারে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। তাহলে
এখন আমি আসি কুন্তি, আবার দেখা হবে। তুমি আমার আশা প্রিয় না। হ্যাঁ, তোমার সঙ্গে যে আমার আবার নিশ্চয়ই দেখা হবে প্রেম। তবে জীবিত নয়, মৃত্যু। মহিম ভান্ডার, তোমার মৃত্যুর সমান কিন্তু এসে গেছে। আমি এসে গেছি মাসি। কে কে তুমি? আমি কর্ণ। কর্ণ? কর্ণ, কেন তুই হতভাগিনী মায়ের কাছে এসেছিস? তুমি তো জানো আমার কত কাজ, তাছাড়া তোমাকে কড়া পাহারায় ঘিরে রেখেছে, তাই কোনো রকম আত্মগোপন করে আমি তোমার কাছে এসেছি মাসি। তুমি কেমন আছো মাসি? সন্তান হারা মা দুঃখ করো না মাসি, দুঃখ করো না। তোমার দুঃখের কথা আমি বুঝি বলি তুমি বারবার তোমার কাছে ছুটে আসি, কিন্তু আজ তোমাকে সত্যি করে বলতে হবে মাসি, কেন তুমি ঘৃণ্য পথে পয়সা উপার্জন করে জীবন যাপন করো? তাহলে শোন কর্ণ, আজ থেকে 25 বছর আগে ওই মহিম ভান্ডার আমাকে ভালোবাসতো। সে আমাকে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমি তাকে বিশ্বাস করে আমার সর্বস্ব তার হাতে আমি তুলে দিয়েছি। তারপর কি হলো মাসি? তারপর কি হলো? তারপর সে আমাকে পরিত্যাগ করে আমার গর্ভের সন্তানের জন্ম দিয়ে সে আমার সঙ্গে প্রতারণা করেছে। মাসি, আমাকে মিলে এই বদ্ধ ঘরে রেখে দিয়ে আমাকে বাইরে বৃত্তি করিয়ে সে অনেক টাকা রোজগার করেছে। তাই তো আমাকে স্বপ্নের সামনে নাচতে হচ্ছে, গাইতে হচ্ছে। মাসি, আর আমি পারছি না কর্ণ, আর আমি পারছি না। ওরে বাবা, তুই কি পারিস না এই শয়তান মহিম ভান্ডারের কবল থেকে তোর এই হতভাগিনী মাকে উদ্ধার করে দিতে? আমি উদ্ধার করবই। তোমার আমার জীবনের মালা যখন একই সূত্রে গাঁথা আছে, তখন তোমাকে আমি উদ্ধার করবো মাসি। তার আগে ওই শয়তান মহিম ভান্ডারের সঙ্গে করবো আমি শেষ মোকাবিলা। ও শয়তান মহিম ভান্ডারের দিকে আসছে, তুই যা বাবা, যা যা, মনে করে সেই পিছনে দরজা থেকে তুই পালিয়ে যা। তাহলে আমি এখন যাচ্ছি মাসি, আমি এখন যাচ্ছি। আমি আবার আসবো মাসি, আমি আবার আসবো। আমি সময় বুঝে আমি আবার ঠিক তোমার কাছে আসবো মাসি। সাবধানে যাস কর্ণ, সাবধানে যাস কর্ণ। কোথায় কর্ণ কুন্তি? কর্ণ? কে কর্ণ? কোথায় কর্ণ? আমি তো যাকে চিনি না, আমি তো তাকে জানি না। তবে একটু আগে তুমি কার সঙ্গে কথা বলছিলে? আমি আমার বিবেকের সঙ্গে কথা বলছিলাম। মহিম হালদার, বিশ্বাস হচ্ছে না কুন্তি? আমি মহিম হালদার। এই মহিম হালদারের পিছনেও দুটো চোখ থাকে। একটু আগে এখান থেকে কালো কাপড় থেকে কে বেরিয়ে গেল সত্যি করে বলো। দেবকীর অষ্টম গর্ভের সন্তান মহিম হালদার, গিরিধারী শ্রীকৃষ্ণ আমার মতো জনম দুঃখিনী মাকে তোমার মতো শয়তান মহিম হালদারের হাত থেকে উদ্ধার করবার জন্য সে এসেছে। এই মহিম হালদারের কেশাগ্র স্পর্শ করতে পারবে না তোমার ওই কলির কৃষ্ণ। আর শোনো, অভিমন্যুর মতো চক্রব্যূহ রচনা করে সকলে মিলে আমাকে আক্রমণ করলেও আমার কেউ কিছুই করতে পারবে না। মহিম হালদার, শোনো, এই ক্ষমতার বলে বলিয়ান হয়ে না, স্বর্গ মর্ত পাতাল সেই মহিষাসুর দেবতাদের নিধন করতে ভেবেছিল, কিন্তু তাকে মরতে হয়েছিল আমার মতো এক বয়সী নারী মাতঙ্গার হাতে। আমি কুন্তির মধ্যে একই রূপ আমি দেখলাম। তুমি নারীকে চেনো না মহিম হালদার? নারী মুক্তি, নারী শক্তি, মহাবলী দুর্যোধন ওই অহংকারে মত্ত হয়ে দ্রৌপদীকে স্পর্শ করেছিল বলে তাই তো তৃতীয় পাণ্ডব ভীম দুর্যোধনের উরু ভঙ্গ করে কৌরব কুলকে
নির্বংশ করেছিল। তোমার মুখে মহাভারতের কথা মানায় না খুলতে। একথা বলতে তোমার এতটুকু লজ্জা করছে না মহিভালদা? বলো, কে কে আমাকে নরকে নামিয়েছিল? কে আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার সর্বস্ব লুট করে আমার সঙ্গে প্রতারণা করেছিল? কে বলো? আমার নয় কুন্তি। আমি না চাইতে তুমি খুলে দিয়েছো তোমার যৌবনের পাপড়ি। আমি ভ্রমর হয়ে সেই মধু পান করেছি মাত্র। সে দোষটা তাহলে কার? তোমার মহিভালদা, তোমার, কারণ তুমি আমাকে বাধ্য করেছিলে আমার এই গর্ভে আমাকে সন্তান জন্ম দিতে। সেই শিশুকে জন্ম দিতে তুমি বাধ্য করেছিলে মহিভালদা। কিন্তু একটা কথা তুমি মনে রেখে দিও মহিভালদা, তাকে কখনো কোনোদিনও তুমি মারতে পারবে না। সে কিন্তু বেঁচে আছে। তোমার মতো কলির অসুরকে ধ্বংস করবার জন্য সে বেঁচে আছে। তোমার সন্তানেরা কবে মরে ভূত হয়ে গেছে। না, তারা তো মরেনি মহিভালদা। মরেনি? না, মরেনি। বরং তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, কারণ যমরাজ তোমার দরজার গোড়ায় এসে কড়া নাড়ছে মহিভালদা, কড়া নাড়ছে। ভালো করে কানে পেতে শোনো, দেবতাদের অভয় বাণী। এইবার আমার ডিউটিতে যাবার সময় হয়ে গেছে শিউলি। আচ্ছা অর্জুন, তুমি ডিউটি ছাড়া কি কিছুই বোঝো না? হ্যাঁ শিউলি, ডিউটি হচ্ছে আমার একমাত্র কাজ। ও, আর আমি বুঝি তোমার কেউ নই? বেশ, ডিউটি যদি তোমার একমাত্র কাজ হয় তাহলে আমি চললাম। যেও না তুমি। সারাদিন বাড়ি থেকে আমার সারাদিন বাড়িতে থাকতে বুঝি আমার ভালো লাগে বলো? তা কেন শুনলি? বাড়িতে বাবা আছেন, আর কিছুদিন পর তোমার আমার মাঝখানে একজন তো আসছে। ও, সেই জন্য বুঝি তোমার হিংসে হচ্ছে? হবে না শিউলি? আমার ভালোবাসার ভাগ তাকেও যে দিতে হবে। তাই নাকি? তোমার ভীষণ হিংসে হচ্ছে। এই অর্জুন, তুমি আমার হাতটা থেকে বলো না, আমাদের মেয়ে হবে নাকি ছেলে হবে? আমাদের মেয়ে হবে শিউলি। অর্জুন, আমাদের মেয়ে হলে তুমি কি নাম রাখবে? মেয়ে হলে নাম রাখবো মল্লিকা। সুন্দর নাম, খুব সুন্দর। এই নামটা তোমার পছন্দ হয়েছে? দারুণ পছন্দ হয়েছে। সত্যি? সত্যি। দুষ্টু কোথাকার। তোমার কি কোনো কমন সেন্স নেই যে বাড়িতে বাবা রয়েছেন? তাহলে আমি চলেই যাচ্ছি। অর্জুন, কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি।
তার আগে তুমি আয়নায় মুখে দেখে যাও, কারণ আমার ঠোঁটের লিপস্টিকটা তোমার গালে লেগে গেছে। হ্যাঁ, দিতে পারি, কিন্তু তার আগে বলো যে আর কখনো তুমি এরকম কাজ করবে না। করবো না, করবো না, করবো না। ঠিক আছে মশাই, ঠিক আছে। তাহলে এবার আমি আসি শিউলি। গুড বাই, গুড বাই। গুড বাই। বাই। সত্যি সত্যি আমার শিব পুজো করা সার্থক হয়েছে। মনের মতো স্বামী, সংসার পেয়েছি, আর পেয়েছি বাবার মতো শ্বশুর। বাবা, অর্জুন কি ডিউটিতে চলে গেছে না? হ্যাঁ বাবা, আপনিও যান, তাড়াতাড়ি স্নান করে নিন, আমি ভাত বেড়ে দিচ্ছি। আমি একটু পরে খাচ্ছি মা। না বাবা না, পরে নয়, এক্ষুনি আপনি স্নান করে আসুন, সকালে করে খেয়ে নেবেন। আচ্ছা 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 মা, তুমি অনেক দিন হলো এই বাড়িতে এসেছো, এই বাড়িটা আমার কেমন লাগছে মা? বাবা, আমার এই বাড়িতে খুব ভালো লাগছে। শুনে শুনে আমি খুব খুশি হলাম মা, আমি শুনে খুব খুশি হলাম। আমার 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 এই সুখের সময় যদি আজ আমার কর্ণটা থাকতো, তাহলে আমি যে কত আনন্দ পেতাম বাবা, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না বাবা। বাবা, বাবা দাদার জন্য আপনি কষ্ট পাবেন না, দেখবেন দাদাকে নিশ্চয়ই ফিরে আসবে। এবার লক্ষ্মী ছেলের মতো যান তো, স্নানটা করে আসুন। যান বাবা, যাচ্ছি যান। তো যাচ্ছি, আমার বৌমায়ের আদেশ, আমি কি কখনো অমান্য করতে পারি? আমি আমি যাচ্ছি বৌমা, যান। আমি যাচ্ছি। পাগল ছেলে আমার, যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি সেই দিন থেকে এক মুহূর্ত আমাকে চোখের আড়াল করে না। যাই বাবা, তাই এক্ষুনি স্নান করে ফিরে আসবে, আমি ভাতটা বেড়ে রেডি করে রাখি। যাই। সাপের খিলা দেখবে বাবুরা, সাপের খিলা। ঘোড়া আছে, বুড়া আছে, আছে কান লাগেনি। খোকরো আছে, খড়িস আছে, আছে কাল লাগেনি। কিন্তু কিন্তু আমার যে খেলা দেখার সময় নেই এখন। হ্যাঁ রে বেটি, এই সিবিআই অফিসারের বাড়িটা কোথায় বলতে পারিস রে বেটি? এটাই তো তার বাড়ি, কিন্তু কেন বলো তো? তার যে মহা বিপদ রে বিটি। সে কি বিপদ? কেন, কি হয়েছে তার বলো, কি হয়েছে তার? ওই পাকা রাস্তার মোড়েতে বড় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে রে বেটি। সে কি? এই তো এই মাত্র তো অর্জুন বেরিয়ে গেল। যাবার পথে তো ঘটনাটা ঘটেছে রে বিটি, অবস্থা খুব খারাপ ওঠে। শুধু শিউলি শিউলি করে চিৎকার করছে রে বেটি। শিউলিটা কে রে বেটি? শিউলি, শিউলি, আমি তো শিউলি, আমি অর্জুন, অর্জুন, আমাকে অর্জুনকে নিয়ে যাবে। কোথায় কোথায় আমার অর্জুন? অর্জুন, আমি তোমার কাছে আসছি অর্জুন। আমি অর্জুন, তুমি কিছু হতে পারে না, আমি কিছু হতে দেবো না, আমি কিছু হতে দেবো না, আমি অর্জুন, অর্জুন। যাও শিউলি, গিয়ে দেখবে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমার আর করুন পলাশ হালদার। তোমাকে গোপন পক্ষে নিয়ে গিয়ে তোমার যৌবন সমুদ্রের জলাকে দুই হাতে করে আচলা ভরে পান করবে। আমি চান করে এসেছি বৌমা। বৌমা, তুমি আমাকে তাড়াতাড়ি এসে দুটো খেতে দাও না বৌমা, আমার যে বড্ড খিদে পেয়েছে গো বৌমা, আমায় দুটো খেতে দাও না বৌমা। বৌমা, তুমি কোথায়? করে না চেতনা, সুখের কলমে শ্মশান ঘুরে রাবণ জেলেছে চিতা, রাবণ জেলেছে চিতা। করে না
হয়ে গেছে ওরে সে তুমি একই কথা বলছো সুবেন্দা, তুমি একই কথা বলছো। ঠিক বলছি গো, ঠিক বলছি। ওই পলাশ হালদারের গুন্ডারা ওকে চুরি করে নিয়ে গেছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কেঁদে তাড়াতাড়ি যাও, তাকে উদ্ধার করবে। আমি যাবো, আমি যাচ্ছি বৌমা। তুমি দাঁড়াও, আমি তোমাকে উদ্ধার করবো বৌমা। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। আজ পঞ্চায়েত গঠনের দিন, আর কিছুক্ষণ পর পঞ্চায়েত অফিসে গিয়ে শপথ পাঠ করে আমি হব এই পঞ্চায়েত প্রধান। নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানকে সম্বর্ধনা জানাতে এসেছি। একই মহিম বাবু, আপনি আমাদের বাড়িতে? আমাকে আপনার বাড়িতে দেখে আপনি অবাক হচ্ছেন, তাই না মাস্টার মশাই? না না মহিম বাবু, আমি সেজন্য বলছি না। শুনুন শুনুন মাস্টার মশাই, আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আমি পরাজিত হয়েছি বলে আমার একটুও দুঃখ নেই, কারণ জনগণ আপনাকে চেয়েছেন, তাই আপনি বিজয়ী হয়েছেন। আমার যেন কেমন ভয় করছে মহিম বাবু। না না মাস্টার মশাই, না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তো আপনার পাশে আছি, নাকি মাস্টার মশাই? তাছাড়া এককালীন আমি আপনার ছাত্র ছিলাম। তাহলে আপনি আমাকে এত পর ভাবছেন কেন মাস্টার মশাই? না মহিম বাবু, না। আমি আপনার আপনি আমার বাড়িতে আসতেছে, আমি এত খুশি হয়েছি, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না মহিম বাবু। আরে সবিতা, সবিতা, আর দেখে যাও আমাদের বাড়িতে কে এসেছে। না বলি না, আমাকে দেখে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি মাস্টার মশাই ছাত্র, আপনিও আমার গুরুজন, তাই আপনাকে না না, এই আপনি কি করছেন মহিম বাবু? আমি তো অন্যায় কিছু করিনি বৌদি। অমল মাস্টারের বউটা কিন্তু খাসা, ওর হাত দুটো যদি এত নরম, তাহলে শরীরটা তো একেবারে তুলোর বস্তা। আপনি কি ভাবছেন মহিম বাবু? ভাবছি আমি অথম বলে বৌদি আমার পুরামটুকু নিলেন না। না না, এই আপনি কি বলছেন মহিম বাবু? এসব কিছু মনে করবেন না। আমি বড় খুশি হলাম বৌদি। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন সবিতা? যাও শিগগিরই মহিম বাবুর জন্য এক কাপ চা করে নিয়ে এসো। থাক না মাস্টার মশাই, বৌদিকে আর কষ্ট করে এই চাটা করতে দেবেন না। এতে কষ্ট কি আছে মহিম বাবু? থাক না বৌদি, অন্য একদিন এসে চা খেতে খেতে গল্পটা জমিয়ে করা যাবে। তাহলে এখন আমি আসছি মাস্টার মশাই, আসছি বৌদি, নমস্কার। মাস্টার মশাই, আমি আপনাকে কিন্তু বিজয়ের সম্বর্ধনা জানাতে আসিনি, এসেছে মৃত্যু সম্বর্ধনা জানাতে। পঞ্চায়েতের গদিতে বসার আগে বুলেট আর রকেট একেবারে আপনাকে পাঠিয়ে দেবে ওই ওপারে। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও অমল মাস্টার, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। মাস্টার মশাই, তাহলে আমি আসি। সব বিদায় হয়েছে, দৃষ্টিটা যেন শকুনের মতো। মানুষকে এত মন্দ ভেবো না সবিতা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। আর বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেমে করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই তো মেজদা, তোমার সততা আর আদর্শকে তার যুবকাজটা বলি দিয়ে আমাদের দুজনকে আলাদা করে দিয়েছিল বর্দা। আলাদা হয়েও একটা দিনের জন্য শান্তি পেলাম না রে। তোর কি হয়েছে রে বিমল? তুই এভাবে হাঁটছিস কেন? দেবতার গায়ে আঘাত করার ফল
আমি হাতে নাতি পেয়েছি কর্তা। বিমল এই প্যারালাইসিসে একটা অঙ্গ আমার অকেজ হয়ে গেছে। বিমল কমল সেই কলঙ্কিনীর কথা শুনে আরে তোদের সম্পর্কে ভুল বুঝে তার মাসুল আমাকে দিতে হচ্ছে রে কমল, তোর মাসুল আমাকে দিতে হচ্ছে। দেখো না, কান্নাকাটি না করে বিমলকে নিয়ে ডাক্তারখানা যাও। ও চিকিৎসা করলে আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। সবিতা, জীবনে আমি আর কোনোদিন সুস্থ হব না বৌদি। ডাক্তার বাবু বলেছে ডান অংশটা আমার একেবারে অকেজ হয়ে গেছে। বিমল কিন্তু আমি তোমাকে হতে দেবো না। আমি আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে সেবা শুশ্রূষা দিয়ে আবার তোমাকে ভালো করে তুলবো। দূর হয়ে যা কলঙ্কিনী, তোর জন্য আজ আমাকে মা পাপে লিপ্ত হয়ে তোর ফল ভোগ করতে হচ্ছে। বিমল, এখনই চলে যা তুই আমার চোখের সামনে থেকে, আর কোনোদিন তুই আসবি না। কোথায় গেল তোর সেই পলাশ আল্লাহ? এই মুহূর্তে তুই আমার কাছ থেকে চলে যা। বিমল, তুই এ কি করছিস রে বিমল? বৌমা অন্যায় করলেও তাকে তাকে ক্ষমা না করলে ওর বৌমা আমার কোথায় যাবে রে ভাই? ক্ষমাই তো হচ্ছে মানুষের পরম ধর্ম। আপনি আমাকে ক্ষমা করুন বড়দা, আপনি আমাকে ক্ষমা। খবরদার, এই হসতি এই কুলোটা দেবতাকে স্পর্শ করলে মন্দির অপবিত্র হয়ে যাবে। আবার 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 সাজা আমি পেয়ে গেছি, আবার সাজা আমি পেয়ে গেছি। বড়দা, স্পর্শ করতে আমাকে দেব না। ক্ষমা করুন বড়দা, আমাকে ক্ষমা করুন। যদি কিছুদিন আগে বুঝতে, তাহলে আমার এই সোনার সংসারটা শ্মশান হয়ে যেত না রে ভাই। মানুষ ভুল বুঝে স্বার্থের ছুরি দিয়ে ছেলে খুন করে তার বাবাকে, ভাই খুন করে তার দাদাকে, খুন করে তার আপনজনকে। বড়দা, আর মানুষ যখন ভুল বুঝে আমার মতো সব শেষ হয়ে যায় রে ভাই, সব শেষ হয়ে যায়। কে গুলি করলো? গুন্ডা, হ্যাঁ বাচ্চা গুন্ডা। আমি এখানে যখন আসি তখন দেখলাম কি একজন কালো কাপড় থেকে এখান থেকে বেরিয়ে চলে গেল। ওই বাবু, আপনি আপনি কি বলছেন? আমাকে সর্বনাশ হয়েছে বলে তোমাকে গুলি করতে গিয়ে কিন্তু হ্যাঁ বৌদি, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। আমি যদি আর একটু আগে আসতাম তাহলে একটা তোর তাজা প্রাণ এইভাবে অকালে হারিয়ে বাবু, আমি এখন আসছি মাস্টারমশাই। এই দৃশ্য আমি আর দেখতে পাচ্ছি না মাস্টারমশাই, আমি আর দেখতে পাচ্ছি না। বাবুর কথাই ঠিক সবিতা। ওই দুর্বৃত্ত আমাকে মারতে এসে দেবতা কোনদিনও মৃত্যু হয় না। আমার বহুদিনের সম্পর্ক রূপসী শিবলি ফু, তুমি এতদিন অর্জুন সামন্তর ফুলদানিতে সৌরভ বিস্তার করেছিলে, কিন্তু
কিন্তু আমার কৌশলে তোমাকে এনেছি আমার এই গুপ্ত কক্ষে। ভুলে লোকে এনেছি। এই এই কি করছিস রে? ওর মুখের বাদলটা খুলে দে, ওর স্কিনটা নষ্ট হয়ে যাবে। খুলে দিয়েছি গুরু। দিয়েছি, এবার যা তোরা গেটের পাহারায় থাক, দেখবি একটা পিপিলিকা পর্যন্ত যেন প্রবেশ করতে না পারে। ভাবছো চঞ্চলা হরিণী, এসো, তুমি এখন তো ক্ষুধার্ত বাঘের খাঁচায় ঢুকে পড়েছো। না না করো না সুন্দরী, তুমি তখন ক্ষুধার্ত হয় না হয়ে আবদ্ধ, তার ক্ষুধা নিবারণ না করে সেও তো কাউকে ছেড়ে দেয় না সুন্দরী। গুলি করলো কে? আচ্ছা তুমি তুমি আমার এই গোপন কক্ষের সন্ধান জানলে কি করে বাদশা? আচ্ছা, জানি না এমন কোন জায়গায় পৃথিবীতে নেই পলাশ হালদার। শিউলির কথা তোকে আমি দুবার ক্ষমা করেছি, এবার তোর পাপের 16 তলা পূর্ণ হয়েছে পলাশ হালদার। আমার স্বপ্ন সত্যি হলো না শিউলি। আমি আমি তোমাকে আর পেলাম না। তোমায় দেখে মন হারালো কে তুমি তন্দা হরণী, তন্দা হরণী। একেবারে খতম করে দিয়েছে। এবার বাকি রইল শুধু প্রেমচাঁদ নস্কর আর মহিম হালদার। না না না, আর তুমি কাউকে আর কাউকে তুমি খুন করবে না। ওই দুটোকে খুন না করলে আমার জীবনের প্রতিশোধ উদযাপিত হবে না রে শিউলি। তুই কোনো চিন্তা করিস না, আমি ওই দুটোকে খুন করে আমার ব্রত উদযাপিত করে তারপর আমি তোর স্বামীর কাছে নিজে গিয়ে সারেন্ডার করবো। এখন তুই আমার সঙ্গে চল, চল আমার সঙ্গে। পলাশ আর বুলেট আর রকেটকে গুলি করে মেরেছে বাদশা গুন্ডা। আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আর শিবাই আমাকে আমার 2 নম্বর ব্যবসার কথা সব ফাঁস করে দিয়েছে। তাই তো এখন আমার পালিয়ে বাঁচা ছাড়া আর কোনো পথ নেই। আমি পালিয়ে যাব। আমি ঘরে নেন আমার নতুন ফ্ল্যাটে আমি পালিয়ে যাব। যাও মহিম হালদার, পালাবার কিন্তু তোমার কোনো পথ নেই, কারণ সপ্তরথী তোমার পালাবার পথ ঘিরে ফেলেছে। আমার এই চরম বিপদের সময় তুমি হাসছো কুন্তি। মহিম হালদার ঘুটে পড়ে গোবর হাসি। তুমি আমাকে 30 বছর ধরে কাঁদিয়েছো, এবার কিন্তু তোমার কাঁদার পালা মহিম হালদার। আজকে আমি হাসবো, আমি বিজয়ীর হাসি হাসবো। পরিত্রাণ পাবি প্রেমচাঁদ নস্কর। আমার মতো মানুষের এভাবে তবে মরার আগে একটা কথা বুদ্ধি তোমায় বলে যাই। আজ থেকে 25 বছর আগে তোমার বাচ্চা দুটোকে মারতে কেউ পারিনি। নমস্কার, আপনি আমাকে বলুন আমার সেই সন্তান দুটো কোথায়? তারা বেঁচে আছে তো? তাদেরকে বেঁচে আছে অর্জুন আর অর্জুন তোমার সন্তান। ওরে না না, আমি মাসি নই, আমি মা। ওরে একটি বার আমাকে মা বলে ডেকে আমার মাতৃ হৃদয়ে তুই একেবারে ভরিয়ে দে। আমি কি অপরাধ করেছিলাম মাসি? তার জন্য আমি মায়ের স্নেহ পাইনি একটু মায়ের পরশ। বলো মা, বলো
ও ও ও কর্ণ নয় কুন্তি, ও বাচ্চা গুন্ডা। অত্যাচারে অনাচারে এই সহজ সরল কর্ণ বাদশা সেজেছিল। দেখো দেখো মহিমালদার, আমাকে তুমি চিনতে পারছো কিনা? আমাকে তাহলে তুমি চিনতে পেরেছো মহিমালদার? এইবার তুমি আমার বংশভূষিত। ইউ আর আন্ডার অ্যারেস্ট বাদশা। একই দাদা তুই? আরে অর্জুন, হ্যাঁ, এই ফেরারি কয়েদি কর্ণ তার জন্মদাত্রী মাকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে। পেয়েছিস দাদা? তুই আমাদের মায়ের সন্ধান পেয়েছিস? হ্যাঁ রে অর্জুন, হ্যাঁ। ওরে আমি তোদের সেই রাক্ষসী মা। তাহলে বলো মা, বলো, তুমি যদি আমাদের মা, তাহলে আমাদের বাবা কে? এই মাননীয় মহাপুরুষ মহিমালদার আমাদের জন্মদাতা বাবা। সিবিআই অফিসার অর্জুন সামন্ত, তোমার জন্মের কি বিচিত্র ইতিহাস! মা পতিতা, বাবা চোর, দাদা সমাজ বিরোধী গুন্ডা। ওরে 25 বছর পর আমি তো সবাইকে ফিরে পেলাম, সবাইকে। ওগো ওগো, তোমার কাছে শুধুমাত্র আমার একটা অনুরোধ, তুমি আমাকে স্ত্রী বলে স্বীকার না করো, কিন্তু আমাদের এই সন্তান দুটোকে তুমি স্বীকৃতি দাও, স্বীকৃতি দাও। আমাদের মাকে তোমার স্ত্রী বলে মেনে নাও মহিমালদার, তাহলে তুমি আমাকে গুলি করে মারবে। না, আমি বেঁচে থাকতে আমি কুন্তিকে কোনোদিন আমি আমার স্ত্রী বলে আমি স্বীকার করে নেব না। তোমাকে করতে হবে মহিমালদার, না হলে কিন্তু তোমাকে আমরা ছাড়বো না। তোকে আমি পিতৃহত্যা হতে দেব না, দেব না। ওগো, তোমার কাছে আমার করজোড়ে অনুরোধ, তুমি শুধু একটুখানি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে আমাকে স্ত্রীর স্বীকৃতি দাও না। আর এই সন্তানটার কাছে তুমি পিতৃত্বের স্বীকৃতি এই স্ত্রী পুত্র নিয়ে সংসার করার যে কত আনন্দ তা আমি আগে জানতাম না। তাই আমি তোমাকে আমার রক্তধীর স্ত্রী বলে। তুই আমার বউমাকে চুরি করে নিয়ে না, আমি তোমার বউমাকে চুরি করিনি। আমার বউমাকে চুরি করে নিয়ে গেছে। পলাশ হালদারের পোশাক গুন্ডারা আমাকে চুরি করে নিয়ে গিয়েছিল বাবা। আমি তাদের তিনজনকে গুলি করে খুন করব। কিন্তু আইন তো তোকে ছেড়ে দেবে না দাদা। কিসের আইনের কথা বলছো তুমি? তুমি একজন পুলিশ অফিসার হয়ে পেরেছো তোমার স্ত্রীকে উদ্ধার করতে, কিন্তু আমার দাদা একজন ক্রিমিনাল হয়েও বারবার ওই শয়তানদের হাত থেকে আমাকে উদ্ধার করেছে। আরে অর্জুন, শিউলি কে? তোমার বৌমা। আমার বৌমা? আহা, কত সুন্দর দেখতে, যেন লক্ষ্মী প্রতিমা। তুমি সুখী হও মা, তুমি স্বামী সোহাগিনী হও মা, স্বামী সোহাগিনী হও। কিন্তু আমি যে আর দেরি করতে পারবো না মা, আমার কর্তব্য যে আমাকে পালন করতেই হবে। হ্যাঁ পদবাবু, আসামিকে অ্যারেস্ট করুন। আর আপনিও থানায় চলুন, দারোগা সমাপদ সাহা। আপনার চাকরির 12টা আমি বাজাবো।
আমি আপনার পায়ে ধরতে চাই, আমার চাকরিটা খাবেন না স্যার, আমার চাকরিটা খাবেন না। আমার ছেলে মেয়েরা ছোট ছোট আছে স্যার, ওরা না খেয়ে মরে যাবে স্যার, ওরা না খেয়ে মরে যাবে স্যার। আরে মরে যাবেন কেন? অনেক অন্যায় অত্যাচার করে অনেক টাকা ঘুষ নিয়ে অনেক আরে আরে অর্জুন, আরে কর্ণ, তোরা তোদের মাকে ফিরে পেয়েছিস, তোদের বাবাকে ফিরে পেয়েছিস, তাহলে আর তোরা আমার সঙ্গে আমার বাড়ি যাবে না তো? বল না, বল না। আমরা কি তোমাকে ছেড়ে থাকতে পারি? আমি তোমাদের ঔরস্থান সন্তান না হয়েও তুমি যে আমাদের 25 বছর ধরে পুত্রদিক স্নেহ দিয়ে মানুষ করেছো বাবা। শুধু তাই নয় রে দাদা, শুধু তাই নয়, আজ বাবার জন্যই আমি সিবিআই অফিসার। তোমার ঋণ আমরা জীবনে কোনোদিন শোধ করতে পারবো না বাবা, কিন্তু দুঃখের বিষয় আমাকে আবার ফুলের দায়ে জেলে যেতে হচ্ছে। ওরে, কারো সাধ্য হবে না তোকে আমার পুত্রকে ছিনিয়ে নিয়ে যাওয়া। দাদাকে তুমি আটকে রাখতে পারবে না বাবা। হ্যাঁ পদে বাবু, আসামিকে থানায় নিয়ে চলুন। আমিও তোমাকে কথা দিয়েছিলাম অর্জুন, আমার জীবনে ব্রত উদযাপিত হলে আমি নিজে এসে তোর কাছে স্যারেন্ডার করবো, কিন্তু তার আগে করবো আমি আমার পঞ্চম শিকার। না না কর্ণ না, ওরে বাবা এমনি করে আমার চোখের সামনে তোর বাবাকে তুই শেষ করে দিয়েছিল বাবাকে। ও আমাকে স্ত্রী বলে স্বীকার করে যখন দিয়েছে তখন ওকে আর তুই শেষ করে দিস না বাবা, শেষ করে দিস। তোর বাবা তো আমাকে তার স্ত্রী বলে শেষ করে দিল। তোকে স্ত্রী বলে আমি স্বীকৃতি দিয়েছি, এবার আমার স্ত্রী পুত্রদের দিয়ে আমি আমার নতুন করে সংসার শুরু করবো। আমার নতুন করে সংসার শুরু করবো। ওগো, আমি তো এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, আর তো আমার কোনো দুঃখ নেই। এবার আমি তোমাদের সকলকে নিয়ে হাসি মুখে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে পারবো। না মা, আর আমার কোনো না মা, ও কথা বলো না, তুমি চলে গেলে আমরা কাকে নিয়ে সংসার করবো মা? কেন এরা সবাই ভালো, এদের নিয়েই তুমি সংসার করবে। কিন্তু কিন্তু আমি আর দেরি করতে পারবো না মা। শিউলি, তুমি মাকে নিয়ে বাড়ি যাও, আমি আসামিদের থানায় দিয়ে আমি আসছি। অর্জুন, আসামিকে থানায় নিয়ে চলুন। হ্যাঁ বলো বাবু। নিয়ে যাও স্যার, নিয়ে যাও অর্জুন। দাদা, দাদা, বাবু, দাঁড়ান, আপনি একটু অপেক্ষা করুন, আমি যাচ্ছি। আপনাদের সঙ্গে আমার হয়তো আর দেখা হবে না। আমি যে অপরাধ করেছি তার বিচারে আদালত হয়তো আমাকে ফাঁসি দেবে। তোমাদের সঙ্গে হয়তো আমার শেষ দেখা, শেষ বিদায়, শেষ বিদায়। কেঁদো না মা, কেঁদো না, সারা জীবন কেঁদে কেঁদে তুমি যে সুস্থ মরুভূমির মতো থাকো। কেঁদো না মা, কেঁদো না। তুমি যে শয়তানের কারাগারে বন্দিনী মা। প্রেমেরই জোয়ারে ভেসে গেল দেহ, কাঁদছে তোমারই মা, স্বামী সংসার সতী পেল না, শয়তানের কারাগারে বন্দিনী মা, সন্তানের কারাগারে বন্দিনী মা, শয়তানের কারাগারে